দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আন্তর্জাতিক বিশ্বের। আ প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো কালকে রাতে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। অর্থাৎ ইরানের পায়ের কাছে লুটিয়ে পড়েছে বিশ্ব শক্তি। কি ঘটেছিল রাতের সেই গল্পটা শোনাবো। পাশাপাশি সুইজারল্যান্ডে পৌঁছে গেছে আমেরিকা এবং ইরানের ডেলিগেটরা। চলছে সেখানে আলোচনা। পৃথিবী কি শান্তির দিকে হাঁটছে? ৩ নম্বর, ট্রাম্প বেজায় ক্ষেপে আছে নেতানিয়াহুর উপর এবং নেতানিয়াহুর ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। আগামী দিনে নেতানিয়াহুর ঠিকানা হতে পারে জেলে। পাশাপাশি আমেরিকার মধ্যে ইসরায়েল কি পরিকল্পনা করছে সেই খবরগুলো জানাবো এবং লেবানন ঘিরে সর্বশেষ আপডেট জানাবো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো লেবানন। বারবার যুদ্ধবিরতি করছে ইসরায়েল। আবার সে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলাও করছে। আমেরিকা ঠাপানি দিচ্ছে, যুদ্ধবিরতি করে চুপ থাকে, কিছুক্ষণ পর আবার অ্যাটাক শুরু করে ওই দেশটি। এভাবে শতাধিক মানুষ তারা হত্যা করেছে বিনা কারণে। পাশাপাশি হিজু বাহিনীর পাল্টা প্রতিরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নেতাকাকুর বাহিনী আইডিএফ। বলা হচ্ছে তাদের প্রচুর মার্কাবা ট্যাঙ্ক, ট্রুপ ক্যারিয়ার এবং আদার্স সামরিক যে প্রযুক্তি বা অস্ত্র নিয়ে তারা মুভ করেছিল লেবাননে, এগুলো ধ্বংস করেছে হিজু বাহিনী। পাশাপাশি মার্কাবা ট্যাঙ্কে আক্রমণ করে বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল, বেশ কিছু সোলজার এবং আরো কয়েকজন আর্মি অফিসার আইডিএফ এর ওপারে চলে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো হিজু বাহিনীর হাতে বেশ কজন মৃত এবং জীবিত আটক হয়ে গেছে। অর্থাৎ দখলদার দেশটির যারা মারা পড়েছে হিজু বাহিনীর হাতে, তাদের লাশও আটকে দিয়েছে এবং বেশ কজনকে জীবিত পাকড়াও করা হয়েছে এবং এরা এখন হিজু বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এবং এই বাহিনীর সাথে এখন দর কষাকষি চলছে। মূলত হিজু বাহিনী চাচ্ছে এই আটককৃত লাশ বা জীবিত মানুষদের দিয়েই আগামীতে তাদের দাবি আদায় করতে। কিছু আউটলেট ৮ জন দাবি করছে। তার মানে হিজু বাহিনী শক্ত প্রতিরোধ গড়েছে, জবাব দিচ্ছে। ইসরায়েল যে ৬ জন বা আল জাজিরা যে ৬ জনের কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা, লেবাননের আল মায়াদিন তাদের গণমাধ্যম বলছে এই সংখ্যাটা আরো বেশি হবে। কারণ তারা সবসময় সংখ্যাটা কমিয়ে বলে, কারণ অভ্যন্তরীণ চাপ মোকাবেলার জন্য নিজেদের ক্ষয়ক্ষতিকে গোপন রাখার চেষ্টা করে ইসরায়েল। পাশাপাশি দেশটির ভেতরে যেই গত কয়েকদিনের পাল্টা আক্রমণ হয়েছে, তাতে করে এখনো অনেক নিখোঁজ রয়েছে দুপক্ষেরই। তবে হিজবুল্লাহ ওই বাহিনীকে দিনে এবং রাতে বিভিন্ন গেরিলা পদ্ধতিতে পাল্টা জবাব দিয়ে বেশ ক্ষতির মুখে ফেলেছে। যখন এই অবস্থা লেবানন যখন কি বলে ইসরায়েল যখন লেবাননে এভাবে আক্রমণ একটার পর একটা করছে, তখন কাল রাতে একটা দুর্দান্ত খবর আসছিল। আমার লাইভের শেষে আমি আপনাদের বলেছিলাম যে ইরান যে কোনো সময় এমন হতে পারে রাতেও আক্রমণ করে বসতে পারে। হঠাৎ করে মার্কিন ইন্টেলিজেন্স তারা খবর পেল যে ইরান রাতে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে বড় আকারে, ম্যাসিভ আকারে আক্রমণ করতে যাচ্ছে। কে? ইরান ইসরায়েলের শহরে। এবং মার্কিন সেই ইন্টেলিজেন্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, ইরান ইসরায়েলে বড় আকারে আক্রমণের পরিকল্পনা নিয়েছে এবং যে কোনো সময় আক্রমণ সম্পন্ন হবে। তারা এখন সুইচ হাতে বসে আছে ইরানের আইআরজিসি। আমি বলেছিলাম যে আজ রাতে আক্রমণ হতে পারে কাল লাইভে, আপনাদের মনে আছে হয়তো যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন। এরপর ইরান তাকিয়েছিল তাদের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির দিকে, কারণ মুস্তফা খামেনি তার ডেলিগেট স্পিকার গালিভভ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ড যেতে নিষেধ করেছিলেন যে আর কোনো আলোচনা নয়,
এবার সমাধান হবে অস্ত্রের ভাষায়। আমরা ইসরায়েলকে পাল্টা জবাব দেব, আর ইসরায়েলের কাছে কোনো যুদ্ধবিরতি চাইব না। এই খবরটি যখন ট্রাম্প জেনে গেছেন, বা ট্রাম্পের সিকিউরিটি সোর্স যখন, বা ইন্টেলিজেন্স সোর্স যখন ট্রাম্পকে জানালো ইরান ইসরায়েলের মধ্যে অনেক বড় হামলা করতে যাচ্ছে, সেখানে তেল আভিভ, হাইফা, ডিমোনা, হ্যাঁ, তারপর নেভাত্তাম, অনেকগুলো টার্গেট লক করেছে ইরান। এবং এই হামলাটি হবে দখলদার দেশে ইরানের সবচেয়ে বড় হামলা। মানে এক হামলায় ইরান তাদের কাবু করে ফেলবে, কারণ বারবার এইভাবে অল্প আক্রমণ করে যুদ্ধবিরতির নাটক ইরান আর করতে চাইছিল না। ট্রাম্প তখন দ্রুত ইরানের সাথে যোগাযোগ শুরু করে এবং এক প্রকার হাতে পায়ে ধরা বাঁধ রাখে। ট্রাম্প পাকিস্তান, তুরস্ক এবং কাতারকে দিয়ে ইরানকে রিকোয়েস্ট করায় যে ট্রাম্পকে যেন কয়েক ঘন্টার সময় দেয়া হয়, তিনি ইসরায়েলের ব্যাপারে ব্যবস্থা নেবেন। ইরান এটি চাইছিল। ইরান পাকিস্তান এবং কাতারকে বলে দিল, ফাইন, আমরা কয়েক ঘন্টার সময় দিলাম আমেরিকাকে, দেখি আমেরিকা কি করে। এই সময় পার হয়ে গেলে আমাদের অ্যাটাক শুরু হয়ে যাবে, আমাদের সব রেডি। ট্রাম্প ইরানের কাছ থেকে সময় পেয়ে অনেকটা প্রাণ ফিরে পাওয়ার মতো সঙ্গে সঙ্গে ইসরায়েলকে নক করে, নেতানিয়াহুকে দিয়ে তাকে তার 14 গোষ্ঠী উদ্ধার করে জানিয়ে দেয়, তুমি যদি লেবাননে আর একটি হামলা করো, আমার নির্দেশ অমান্য করে, সিজফায়ার লঙ্ঘন করে তুমি যদি আর একটি অ্যাটাক করো, আমেরিকা তোমার পাশে আর কখনো দাঁড়াবে না। তুমি বিশ্ব শক্তিকে একা মোকাবেলা করবে, আর কখনো না আমেরিকা তোমার পাশে দাঁড়াবে, না কোনোভাবেই তুমি আমেরিকার সহযোগিতা পাবা, কারণ তুমি আমাকে বারবার লজ্জিত করছো। নেতানিয়াহুকে অনেক শক্ত ধমক দেওয়ার পর নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে দেয়, অর্থাৎ যুদ্ধ মানে লেবাননে হামলা বন্ধ করে। এরপর এই বার্তা পৌঁছে যায় কাতার, পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যখন এই তথ্য জেনে যান, তারপর তিনি তার ডেলিগেট বাগের গালিবফ এবং তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাঠান। তারা রাতে দেশ ত্যাগ করেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পর এই তথ্য ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। তারা দুজনই এই মুহূর্তে সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন। আল জাজিরার তথ্য মতে, মানে আল জাজিরা যে তথ্যগুলো দিয়েছে, সেখানে তারা বলছে কয়েকদিনের বিলম্বের পর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিতে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভেন্স সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন। স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ইরানের প্রতিনিধি দল বলছে তাদের প্রধান লক্ষ্য হল যুদ্ধ শেষ করার অন্তর্বর্তীকালীন চুক্তিটির সব পক্ষ যেন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে তা নিশ্চিত করা। অর্থাৎ ইরান বারবার যে বিষয়টি চাপ দিচ্ছে সেটি হলো যে বারবার যুদ্ধবিরতির হচ্ছে, কিন্তু সেটা লঙ্ঘন করছে ওই একটি দেশ। 100 বারের উপরে শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, আর ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবানন বা ইরান মিলে যদি তালিকা করা হয়, তাহলে কয়েক হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই দেশটি। তারা কখনো কোনো বিশ্বাসের উপর, আস্থার উপর দাঁড়িয়ে কাজ করে না, তারা সবসময় পেছন থেকে ছুরি মারে এবং তা লঙ্ঘন করে। তো ইরান বলছে আমাদের প্রধান দায়িত্ব হলো সব পক্ষ যেন এটা বাস্তবায়ন করে। আমরা সিগনেচার করে ঘরে ফিরে শুনবো আবার অ্যাটাক, এটা যেন না হয়। এটা হলে এই চুক্তির কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের জবাবটা সামরিক মাঠে দেব, অর্থাৎ লড়াইয়ের মাঠে দেব। লেবাননের উপর ইসরায়েলের অব্যাহত হামলার জেরে হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, কিন্তু মার্কিন সামরিক বাহিনী বলছে জলপথটি সব ধরনের জাহাজের জন্য এখনো খোলা রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি বাহিনী কয়েক ডজন মানুষকে হত্যা করেছে এবং গত কয়েকদিনে হিজবুল্লাহর হামলায়ও অন্তত 6 জন সৈন্য ও 20 জন আহত হয়েছে আইডিএফ এর, ইসরায়েলি সেনাদের। তো এই হলো আজকের অবস্থা। এখন কয়েকটি বিষয় আপনাদের নতুন করে নোট করতে হবে যে আমেরিকা ইরানের কাছে শরণাপন্ন হলো, ইসরায়েলকে বোঝালো, যুদ্ধ বন্ধ করলো। এক বাক্যের দৃশ্য তো আমরা এখন দেখতে পাচ্ছি
আমেরিকার সাথে ইসরায়েলের একটা চরম বিরোধ সৃষ্টি হয়েছে, মাঝখান থেকে পুরো সুবিধাটা নিচ্ছে ইরান। কারণ ইরান দেখতে পাচ্ছে তার চোখের সামনে এতদিন ধরে দুটো মিত্র আমেরিকা ইসরায়েল একই সুরে কথা বলতো, একইভাবে সবকিছু করতো। এখন আমেরিকা পুরোপুরি যেন ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। কথাটা আমি যেভাবে বলছি এভাবে নিবেন না, অর্থাৎ আমেরিকার বক্তব্যগুলো এখন ইরানের বক্তব্য। ইরান যেটা চাচ্ছে সেটা আমেরিকা ইসরায়েলকে বলছে। ইসরায়েল বলছে মিস্টার ট্রাম্প আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে ইরানকে বিজয় দিয়েছে, আর ইসরায়েলকে পরাজিত করেছে। আর ট্রাম্প বলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে আমরা ইরানকে নিউক্লিয়ার অস্ত্র থেকে সরিয়েছি। এটা হলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিজয়, কারণ ইরান নিউক্লিয়ার মালিক হলে সবার আগে ইসরায়েলে গিয়ে পড়বে। আর ইসরায়েলের বক্তব্য হলো যে ট্রাম্প আমাদের কিছু নিয়ে আসে না, ট্রাম্প সবটা ইরানকে দিয়ে আসছে। এটি সত্য ধরেন। এখন ট্রাম্প এতটা খেপেছে নেতানিয়াহুর উপর যে তিনি তার বিরোধী শক্তি নিফতানি বেনেটের সাথে যোগাযোগ করছেন। তিনি অভ্যন্তরীণভাবে মার্কিন অফিসিয়ালদের মাধ্যমে ইসরায়েলের ভেতরে ব্যাপক চাপ তৈরি করছেন যে নেতানিয়াহু যদি এভাবে বারবারই ট্রাম্পের নির্দেশ লঙ্ঘন করে তাকে আগামীতে জেলে থাকতে হবে। কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা চলমান। এই মামলা থেকে বাঁচার জন্য বারবারই কোনো না কোনো ফ্রন্টে তিনি যুদ্ধ করছেন। আর যুদ্ধ যখন করেন তখন যুদ্ধকালীন ক্যাবিনেট নির্দেশনা দেয় যে আদালতের সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত তাদের মামলাগুলো স্থগিত থাকবে। এই করে গত 2-2.5 বছর টিকে আছেন, কারণ ফিলিস্তিনে যুদ্ধ করেছেন টানা, এরপর লেবানন, ইরান, ধারাবাহিকভাবে এভাবে নেতানিয়াহু টিকে আছেন। তো নেতানিয়াহুর কাছে ট্রাম্প তার বার্তা পাঠিয়েছেন এভাবে, যদি তুমি আবারও কোনোভাবে অবজ্ঞা করো আমেরিকার নির্দেশকে বা ট্রাম্পের নির্দেশকে, তোমাকে ক্ষমতা থেকে সরানো হবে, তোমার বিরোধী শক্তিকে আমরা ক্ষমতায় বসাবো এবং তোমাকে জেলে চলে যেতে হবে। ট্রাম্প স্পষ্টত বলছে যে পুরো পৃথিবী ওই দেশটিকে ঘৃণা করে, পুরো পৃথিবী ওদের পাশ থেকে সরে গেছে, একমাত্র আমেরিকা ওদেরকে এখনো সাপোর্ট দিয়ে টিকিয়ে রেখেছে। এখন ওরা যদি পেছন থেকে আমেরিকাকে ছুরি মারতে চায় তাহলে ওরা সবচেয়ে বড় বিপাকে পড়বে, বিপদে পড়বে, আন্তর্জাতিক লবির কাছে ওরা একা হয়ে পড়বে। ট্রাম্প এটিও বলছে যদি আমেরিকা সরে যায় ইরান ওদেরকে চিড়ে চ্যাপ্টা করে ফেলবে। ইরানের সঙ্গে ওই দেশটি কয়েক ঘন্টার বেশি টিকতে পারবে না, যদিও ওদের কাছে নিউক্লিয়ার আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে নিউক্লিয়ার নেই, তারপরও ইরান দুটো নিউক্লিয়ার সমৃদ্ধ দেশকে পরাজিত করেছে এই যুদ্ধে। আমেরিকা এবং ইসরায়েলের কাছে নিউক্লিয়ার আছে, তারা পরাজিত হয়েছে না ইরানের কাছে। তাই তো ইরান শর্ত দিয়ে এই যুদ্ধ শেষ করালো। আমেরিকা এখন ইরানের সবগুলো শর্ত মেনে সুইজারল্যান্ড থেকে কোন রকম পরিত্রাণ পাওয়ার জন্য সব কথা মানতে রাজি। আর ইসরায়েল নেপথ্যে বসে এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বানচালের সব ষড়যন্ত্র করছে। ইভেন কালকে সিআইএ, মার্কিন সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা, ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট দিয়েছে ইরান আমেরিকার শান্তি চুক্তির ধ্বংসের জন্য, বানচালের জন্য মোসাদ এবং ইসরায়েল কাজ করছে। প্রকাশ্যে এই রিপোর্ট সিআইএ দিয়েছে, সব গণমাধ্যমে আসছে। তার মানে আমেরিকার কাছে আর কোনো বিষয় অস্পষ্ট নয়। এখন আমেরিকা এবং ইরানের হাই ডেলিগেশন সুইজারল্যান্ডে আছে, সেখান থেকে একটি সুখের বার্তা আসতে যাচ্ছে। প্রশ্ন হলো সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার পর দুই রাষ্ট্রের আবারও ইসরায়েল যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করে, কোনো ভুল অপারেশন করে, সেক্ষেত্রে ট্রাম্প কোন পক্ষ অবলম্বন করবে? ট্রাম্প আবারও কি ইসরায়েলকে বাঁচাতে সাহায্যে আসবে, নাকি ট্রাম্প এখানে ইরানকে কোনো সিগন্যাল দিয়ে বলবে যে তুমি পিটিয়ে এবার সোজা করে দাও, আমার কথা শোনেন, এবার তুমি পিটাও, আমি নীরব। শুধু ইরান এই অনুমতিটা পাক যে আমেরিকা শুধু বলুক যে তুমি পিটায় সোজা করো, আমি সরে গেছি, আমি আর নাই। মনে রাখবেন কয়েক ঘন্টার মধ্যে ওদের গুরুত্বপূর্ণ শহর আর দেখবেন না, মাটির সাথে মিশে যাবে। এই অবস্থা এখন আছে দুই পক্ষের মধ্যে। দর্শক, ইনশাআল্লাহ আজ
দ্বিতীয় অর্ধে আবারও রাতে আসবো, সেখানে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ খবর দেবার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিচ্ছে। এক প্রশ্ন করেছেন, বাংলাদেশকে প্রদেশ বানানোর সাহস কত? জি, বাংলাদেশকে প্রদেশ বানাতে চায় আমাদের সনাতন ধর্মীয়দের একটা কুচক্রী মহল। অবশেষে তার পরিচয় পাওয়া গেছে। সেই অ্যাডভোকেট চৈতালি, তিনি আওয়ামী লীগের কর্মী এবং বিজিবির বিশেষ গ্রুপের লোক। বলা হচ্ছে তিনি একটি এজেন্সিরও ইশারাই কাজগুলো করছেন। আমি আবারও বলছি, কালকে কয়েক দফা বলছি, বাংলাদেশ সরকারকে বলবো, যারা এরকম রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত তাদের আইনের আওতায় আনেন চিন্ময়ের মতো, নতুবা এরা আগামী দিনে এই সরকারকে অনেক বড় বিপদে ফেলবে। আল্লাহ হাফেজ। দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু এক্সক্লুসিভ খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা শোনার পর মধ্যপ্রাচ্যের পলিটিক্স নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আপনারা হয়তো ভাবছিলেন সুইজারল্যান্ডে বসে আমেরিকা আর ইরানের মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির আলোচনা চলছে, তাতে বুঝি শান্তি ফিরে আসবে। কিন্তু না, আলোচনার টেবিল উল্টে যাওয়ার উপক্রম হয়েছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে গতকাল 21শে জুনের রাতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের উপর সর্বাত্মক হামলার হুমকি দিয়ে বসলেন, কিভাবে ইরান সরাসরি আমেরিকাকে চোখে চোখ রেখে জবাব দিয়ে বলে দিল যে তাদের হাত ট্রিগারেই আছে। আর এর পাশাপাশি আমরা দেখব লেবানন সীমান্তে ইসরায়েলের আসল গেম প্ল্যান। আপনারা যারা পর্দার আড়ালের আসল দাবার চালগুলো বুঝতে চান, আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি ঠিক আপনাদের জন্যই। দেখুন, আসল ব্যাপারটা হলো, আন্তর্জাতিক কূটনীতিতে আমাদেরকে মানে সাধারণ মানুষকে যা দেখানো হয়, বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা। সুইজারল্যান্ডে যখন আমেরিকা এবং ইরানের ডেলিগেশন একটি শান্তি চুক্তি বা MOU এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনাসামনি বসে আলোচনা করছিল, ঠিক তখনই মানে গতকাল 21শে জুন রাতে ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পুরো আলোচনার পরিবেশটাই ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন ইরান যেন লেবাননে থাকা তাদের সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অবিলম্বে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে, আর যদি তারা সেটা না করে তবে আমেরিকা এবার ইরানের উপর এমন ভয়াবহ হামলা চালাবে যা আগের সব হামলার চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এতদিন ধরে ইরান যে রেড লাইনের কথা বলে আসছিল, অর্থাৎ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে, ট্রাম্প এখন ঠিক সেই রেড লাইনটাই ঘুরিয়ে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। অর্থাৎ যে ইস্যুটার কারণে চুক্তিটা ভেঙে যেতে পারে, আমেরিকা এখন সেই ইস্যুটাকেই সামনে এনে নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছে। সুইজারল্যান্ডে চলমান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমেরিকার এই আগ্রাসী আচরণের কারণে আপাতত আলোচনা স্থবির হয়ে গেছে বলে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে। ট্রাম্প তার পুরো বিবৃতিতে লেবাননে চলমান এই উত্তেজনার জন্য শুধুমাত্র লেবাননের স্থানীয় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকেই দায়ী করেছেন, কিন্তু তিনি একবারের জন্য ইসরায়েলের নাম নেননি বা তাদের কোনো সমালোচনা করেননি। অথচ গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের কিছু সামরিক পদক্ষেপের সমালোচনা করেছিলেন, কিন্তু গতকাল 21শে জুনের এই পোস্টে তিনি ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে তাদের সৈন্য সরিয়ে নেওয়ার জন্য একটা শব্দ উচ্চারণ করেননি। অন্যদিকে ইরান চুক্তির শর্ত অনুযায়ী বারবার দাবি করে আসছে যে লেবাননে সব পক্ষের সামরিক কার্যকলাপ বন্ধ হতে হবে এবং ইসরায়েলকেও সেখান থেকে পিছু হটতে হবে। এখন এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় খুব লজিক্যালি বোঝা যায় যে সুইজারল্যান্ডের রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকা হয়তো ইরানের কাছ থেকে এমন কিছু আদায় করার চেষ্টা করছিল যা ইরান মানতে নারাজ। আর ঠিক সেই কারণেই কূটনীতির টেবিলে সুবিধা করতে না পেরে ট্রাম্প এখন লেবানন ইস্যুটাকে ঢাল হিসাবে ব্যবহার করে সরাসরি সামরিক হামলার ভয় দেখিয়ে ইরানের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু যারা মিডল ইস্টের পলিটিক্স বোঝেন তারা খুব ভালো করেই জানেন
যে ইরান এই ধরনের চাপের নীতি স্বীকার করার মতো দেশ নয়। আমেরিকার এই হুমকির পর ইরান চুপ করে বসে থাকেনি। গতকাল 21শে জুন রাত ঠিক 11:15টার সময় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ট্রাম্পের এই হুমকির অত্যন্ত কড়া এবং প্র্যাকটিক্যাল একটা জবাব দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে ইরান আমেরিকার এই ধরনের ফালতু হুমকিকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। গালিবাফ অত্যন্ত লজিক্যাল একটি পয়েন্ট তুলে ধরে বলেছেন যে আমেরিকার এই সামরিক হুমকি বা ভয় দেখানোর নীতি যদি সত্যিই কাজ করত, তাহলে আজ আমেরিকাকে বাধ্য হয়ে সুইজারল্যান্ডে ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে হতো না। তিনি আমেরিকাকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন যে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সাবধান হওয়া উচিত, কারণ ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো ধরনের জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে এবং তাদের হাত ট্রিগারেই রাখা আছে। গালিবাফ আরও বলেছেন যে আমেরিকা যত খুশি ফাঁকা আওয়াজ দিতে পারে, কিন্তু ইরান কথার চেয়ে কাজে বিশ্বাসী। দর্শক, একজন বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলতে পারি, ইরানের এই জবাব শুধুমাত্র একটি প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট নয়, এটি একটি সরাসরি ডিটারেন্স কৌশল। তারা বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চুক্তির টেবিলে কোনো বাড়তি সুবিধা আদায় করা যাবে না। কূটনৈতিক ফ্রন্টেও ইরান আমেরিকার এই চালের কড়া জবাব দিয়েছে। সুইজারল্যান্ডে থাকা ইরানের প্রতিনিধি দল সরাসরি আমেরিকান প্রতিনিধি দলের কাছে ট্রাম্পের এই সাম্প্রতিক হুমকির বিষয়ে তীব্র প্রতিবাদ এবং অফিসিয়াল অবজেকশন জানিয়েছে। ইরান অত্যন্ত যৌক্তিকভাবে মনে করিয়ে দিয়েছে যে দুই দেশের মধ্যে যে MOU নিয়ে কথা হচ্ছে তার প্রথম শর্তই হলো একে অপরকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না, আর ট্রাম্প ঠিক সেটাই করেছেন, যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, MOU এর দ্বিতীয় আর্টিকেলেও পরিষ্কার লেখা আছে যে যে কোনো পক্ষই সামরিক শক্তি প্রয়োগের হুমকি দেবে না বা শক্তি ব্যবহার করবে না। অর্থাৎ যে চুক্তিতে স্বাক্ষর করার জন্য তারা বসেছে, খোদ আমেরিকার প্রেসিডেন্টই সেই চুক্তির মূল স্পিরিটটাকে ধ্বংস করে দিচ্ছেন। ইরান খুব স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে একদিকে আপনি শান্তির কথা বলে আলোচনার টেবিলে বসছেন, আর অন্যদিকে আপনার প্রেসিডেন্ট বোমা মারার হুমকি দিচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি এই জিওপলিটিক্যাল উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য আরেকটা বড় কারণ হতে পারে হরমুজ প্রণালী, যা ইরান গতকালই বন্ধ করে দেওয়ার মতো একটি বড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এটা পশ্চিমাদের অর্থনীতির উপর একটা বিশাল চাপ, আর হয়তো G7 মিটিং শেষ হওয়ার পর ট্রাম্প এই পুরো পরিস্থিতিকে নিজের রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করতে চাইছেন। এখন দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল দাবার বোর্ডের তৃতীয় এবং সবচেয়ে জটিল খেলোয়াড়টি হলো নেতানিয়াহু। লেবানন ফ্রন্ট নিয়ে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে এই চরম উত্তেজনা চলছে, ঠিক তখনই গতকাল নেতানিয়াহু ঘোষণা করে বসেছেন যে ইসরায়েল কোনোভাবেই দক্ষিণ লেবাননে তাদের তৈরি করা সিকিউরিটি জোন থেকে এক পাও পিছু হটবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে যতদিন প্রয়োজন হবে ইসরায়েলি বাহিনী বা IDF লেবাননের মাটিতেই অবস্থান করবে। এখানেই শেষ নয়, নেতানিয়াহু ইরানকে উদ্দেশ্য করে সরাসরি বলেছেন যে রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে তিনি দেবেন না। এবার এই পুরো সিনারিওটা একটু মিলিয়ে দেখুন দর্শক। একদিকে ইরান বলছে আমেরিকা যেন তাদের দায়িত্ব পালন করে এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামায়, তো অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান যেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে হামলা করা থেকে থামায়। আর তৃতীয় দিকে নেতানিয়াহু বলছেন তারা লেবানন থেকে সরবেই না। এখন এই তিনটি পরস্পর বিরোধী অবস্থান আসলে কোনো শান্তি চুক্তির লক্ষ্য নয়, বরং এটা একটা অবধারিত যুদ্ধেরই ব্লুপ্রিন্ট।
দক্ষিণ লেবানন এখন এমন একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে যা আমেরিকা এবং ইরানের মধ্যেকার এই MOU চুক্তির জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। সবশেষে একটা কথা আপনাদের খুব গভীরভাবে বুঝতে হবে দর্শক, অনেকেই হয়তো ভাবছেন ট্রাম্প তো সবসময়ই এমন বড় বড় কথা বলেন, বাস্তবে কিছুই করেন না। কিন্তু দর্শক, ডেটা অন্য কথা বলছে। এই সেই ডোনাল্ড ট্রাম্প যিনি গত বছরের জুন মাসেও সরাসরি হামলা চালিয়েছিলেন। এই সেই ডোনাল্ড ট্রাম্প যিনি গত 28শে ফেব্রুয়ারি একটি সম্পূর্ণ নূতন যুদ্ধের সূচনা করেছিলেন, যেখানে আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা হয়েছিল এবং ইরানের অসংখ্য প্রথম সারির সামরিক নেতাদের হত্যা করা হয়েছিল। তাই চুক্তির আলোচনা চলাকালীন সময়ে আগের চেয়েও বড় হামলা করা হবে বলে ট্রাম্পের যে হুমকিটা ট্রাম্প দিয়েছেন, তাকে আমি মনে করছি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পশ্চিমীরা সবসময়ই নিজেদের স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক আইন এবং চুক্তির সংজ্ঞা বদলায়। তারা চায় আলোচনার টেবিলেও তাদের আধিপত্য বজায় থাকুক এবং সামরিক ময়দানেও। কিন্তু ইরান যেভাবে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, তাতে এটা স্পষ্ট যে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স এক চরম সংঘাতের দিকে এগোচ্ছে। এখন আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো এবং আমেরিকার এই কূটনীতি নিয়ে আপনার নিজস্ব মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।